একটা সময় পর্যন্ত আমরা যেটা দেখতাম বাংলাদেশের লাতিন ফুটবলারদের আগমনটা কিন্তু গেল কয়েকটা সিজনে আসলে বেশি হয়েছে, সেই জায়গায় এবার আসলে সেই জিনিসটাকে ভুলে যেতে হয়েছে ক্লাবগুলোর। সেখানে আর্থিক দুরবস্থা একটা কারণ, সাফের প্লেয়ারদের অ্যাজ এ লোকাল প্লেয়ার হিসেবে ইনক্লুড করা, সেটাও হচ্ছে কি আপনার ভালো ফরেন প্লেয়ারকে না আনা বা ভালো দেশ থেকে বা লাতিন অঞ্চলের ফুটবলারদের কমে যাওয়ার কিন্তু কারণ। আপনার মনে আছে আগে কি হতো, আফ্রিকান ফুটবলারদের একটা ম্যাক্সিমাম পোর্শন তারাই খেলতেন বাংলাদেশে, এইবারও কিন্তু সেটাই হয়েছে। আপনি ঘানার 9 জন ফুটবলারকে দেখতে পাবেন এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে যেই 10টা দল হয়েছে, এরপর আপনি ব্রাজিলের ফুটবলারকে দেখতে পাবেন, এবং এই জায়গাটায় ওই লাতিন আমেরিকার থেকে শুধুমাত্র ব্রাজিলের ফুটবলাররাই কিন্তু বেশি সংখ্যক আছে, আর্জেন্টিনার কোনো ফুটবলার নাই। প্যারাগুয়ের ফুটবলার আছে কেবলমাত্র একজন, যাকে ব্রাদার্স ইউনিয়ন শেষ দিনে সেই সেন্টার ব্যাককে আসলে সাইন করা হয়েছে। বাকি জিনিসগুলো দেখেন, আপনি নাইজেরিয়ার 6 জন ফুটবলার দেখতে পাচ্ছেন, আপনি গাম্বিয়ার ফুটবলার দেখতে পাচ্ছেন 5 জন, আইভরি কোস্টের চার্লস দিদিয়ে তাকে নতুন করে নিয়ে আসা হয়েছে, তিনি আছেন। মালি থেকে সোলেমান দিয়াবা থেকেই এতদিন আমরা দেখতাম, সেই মালি থেকেও কিন্তু ফোফানা যিনি লাস্ট সিজনটাও খেলেছেন তাকেও রিক্রুট করা হয়েছে। এই জায়গায় উজবেকিস্তানের বেশ কয়েকজন ফুটবলারকে আমরা সবসময় বাংলাদেশে দেখেছি, কারণ তখন এশিয়ান কোটাটা কিন্তু ছিল। এইবার যেহেতু আপনার কোনো এশিয়ান কোটার কোনো বাধ্যবাধকতা নেই, আপনি ফরেন খেলাতেই পারবেন 3 জন, সেই হিসেব করে কিন্তু এশিয়ানদের উপস্থিতিটা কমে গেছে। এক আপনার তুরায়েভ আছেন, যিনি সেই তুরায়েভ ক্লাবটা চেঞ্জ করেছেন ফকিরেরপুল ইয়ং ম্যানস মোহামেডানের হয়ে, এবং অন্য জায়গায় মোজাফফরফকেই কিন্তু দেখা যায়। তবে এইবারের দল বদলের সবচেয়ে আলোচনা ছিল সার্কভুক্ত ফুটবলাররা। প্রতিটা ক্লাবকে সুযোগ দেওয়া হয়েছিল তুমি 5 জন ফুটবলার নিতে পারবে। তখন থেকেই আসলে আলোচনাটা হলো যদি 5-10টা ক্লাবে 5 জন করে 50 জন ফুটবলারকে নেওয়া হয় তাহলে আসলে কি হবে। কিন্তু শেষমেশ কি হলো, সেই সার্কভুক্ত ফুটবলারদের মধ্যে মাত্র 11 জন কিন্তু খেলছেন। সেখানে সবচেয়ে বেশি নেপালের ফুটবলার রয়েছেন 8 জন, যারা নেপালের ন্যাশনাল টিমে এখন সার্ভিসটা দিচ্ছে। ভারতের ফুটবলার দেখে যারা আসলে আই লিগ বা আইএসএল ভাবছেন সেই জিনিসটা কিন্তু হচ্ছে না। ভারতের রাজ্য লিগে খেলা একজন ডিফেন্ডার প্রসেনজিৎ, তাকে আসলে আনা হয়েছে। ভুটান ন্যাশনাল টিমের মিডফিল্ডার ওয়াংচুক সেরিং, যাকে আপনারা দেখেছেন বাংলাদেশ ভুটান ম্যাচে, তাকে নিয়ে আসা হয়েছে। এছাড়াও শ্রীলঙ্কার গোলকিপার সুজন পেরেরা, তাকে কিন্তু ইনক্লুড করা হয়েছে। এখন আসলে কোন দলের ফরেনগুলো কেমন হলো সেটার যদি আপনি একটা হিসেব যদি সেখানে করেন, মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা ওভারঅল ফরেন প্লেয়ার সাইনই করিয়েছে 4টা, সেই মোহামেডানে কিন্তু কোনো সার্কভুক্ত প্লেয়ার নেই। এই জায়গাটাতেই আসলে আমার আলোচনার একটা পয়েন্ট, সেটা আপনিও হচ্ছে গিয়ে দেখবেন। সার্কভুক্ত ফুটবলারদেরকে ওপেন করে দেওয়া হলো, তারা দেশি ফুটবলার হিসেবে খেলবেন, কিন্তু আপনি যখন খেয়াল করবেন মোহামেডান, আবাহনী, বসুন্ধরা কিংস, এই 3টা দলে কিন্তু কোনো সার্কভুক্ত প্লেয়ার নাই। তার মানে কি হচ্ছে, সার্কভুক্ত প্লেয়ারের সেই ক্যাটাগরিটা সেই সব ক্লাব ইউজ করছে যারা লোকাল ফুটবলার এত ভালো দলে ভেড়াতে পারছে না, রাইট? এবং এটার সঙ্গে আপনি যদি এইভাবে এটা মেলানোর সুযোগ থাকে যে দেখেন আবাহনী, বসুন্ধরা কিংস অথবা মোহামেডান, তারাই তো শিরোপার জন্য লড়বে এবার, তো সেই দলগুলো ওই মাপের হয়তো সাউথ এশিয়ান ফুটবলার পাবেই না, যেটা জেনে তারা আসলে চিন্তা করেছে যে না ঠিক আছে আমি ওইদিকে যাবই না। আর যেহেতু তাদের কাছে সেরা ফুটবলার বা ন্যাশনাল টিমের ফুটবলার আছে, আর বলা যেটা হয় যে 19-20, সেই হিসেব থেকে হয়তো সাউথ এশিয়ান ফুটবলারের দিকে আলাদা করে এই 3টা ক্লাবের নজর একটু কম পড়েছে। এটাও একটা গুড পয়েন্ট। এবং আপনি খেয়াল করবেন অন্য ক্লাবগুলো কি করেছে, যখন তারা ভালো মানের বা ধরেন হচ্ছে একটু প্রমিনেন্ট লোকাল ফুটবলারদেরকে তারা পাচ্ছে না, অন্য লোকাল ফুটবলারদের পেছনে আসলে যেই টাকাটা তাদের খরচ করতে হবে সেই টাকাটা দিয়ে তখন তারা এই সাউথ এশিয়ান রিজিয়নের ন্যাশনাল টিমে খেলা ফুটবলারদের সার্ভিসটা তারা পাচ্ছেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবে কি হয়েছে, বোয়েটাংকে তারা নিয়ে এসেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি থেকে, গত লিগের হাইয়েস্ট গোল স্কোরার যিনি ছিলেন, এবং একই সাথে রিটেন করা হয়েছে মোজাফফরফকে। বাকি যেই 2 জন, সেই 2 জনকে একজন ফরওয়ার্ডকে আনা হয়েছে এবং অন্য জনকে কিন্তু ডিফেন্স লাইনে আনা হয়েছে। এরপর আপনি চলে আসেন লাস্ট লিগে যারা রানার্স আপ হলো আবাহনী। আবাহনী কতটা আনলাকি, এটা কি আপনি একমত কিনা যে এফসি কাপের আগে ওই 2টা সাইনিং হয়নি? হ্যাঁ, আমার একদম পরিষ্কার প্রশ্ন যে আপনি যদি প্লেয়ার 14 তারিখে সাইন করাবেনই, আপনার ম্যাচ আছে 12 তারিখে, এইটা তো আপনি অ্যাজ আ ক্লাব তাহলে আসলে এটা মিনিংটা কি হইল যে আপনি 2 দিন আগেও যদি আনতেন, কথার কথা, বা আমি জানি যে একটা প্লেয়ারকে এনে 4-5 দিন ট্রেনিং না করিয়ে খেলানো তো খুবই মুশকিলের কাজ, তো আপনি যদি বিদেশি প্লেয়ার 2 জনকে আনবেনই, সেই বাজেট যদি আপনি দেবেনই, তাহলে এই এএফসি কাপের এই ম্যাচটাকে কেন টার্গেট করলেন না? আপনি তো এএফসি কাপে যেভাবে হারলেন মুরাসের কাছে, তাদের স্পষ্ট যে আর একটা মিডফিল্ডার বা 2টা ভালো মিডফিল্ডার থাকলে আপনি ওই ম্যাচটা উঠতে যেতে পারতেন, আপনি সেখান থেকে টাকা পাইতে পারতেন। আপনি এএফসি টুর্নামেন্টে খেললে টাকা পান, তো সেটাকে আপনি কেন টার্গেট করবেন না? দেখেন
লাস্ট ওই ম্যাচটার আগের দিনে প্রিভিউ যখন আমরা করছিলাম তখনই হচ্ছে কি সত্যজিৎ দাস রূপে একটা কথা বলেছিলেন, এই ম্যাচে পারফরমেন্স করে উনারা ম্যানেজমেন্টের মন জয় করতে চান বা ম্যানেজমেন্টকে বোঝাতে চান এই দলে আরো ফরেন ফুটবলার দরকার। জিনিসটা হলো, তার মানে কিন্তু যে জিনিসটা হলো পরে কি, হলো। মুরাসের কাছে হেরে বুঝাইলাম যে মানে আসলেই এমন ভাবে হেরেছে আবাহনী যেখানে বোঝা গেছে যে আর একটা দুটো ফুটবলার থাকলে তারা এই ম্যাচটা জিতে যেত, এবং মানে ওখান থেকে কি রিয়েলাইজেশন আসলো? আমার মনে হয় দেরিতে হলেও সেই রিয়েলাইজেশনটা আবাহনীর ম্যানেজমেন্ট আসলে করতে পেরেছে, এবং এর ফলে কি হয়েছে, লাস্ট সিজনে আমরা যাকে দেখেছিলাম এমেকা, সেই এমেকাকে রিটেইন করা হলো এবং একই সাথে কিন্তু আনা হয়েছে ব্রাজিলের অ্যাটাকিং মিডফিল্ডার ব্রুনো মাতোসকে। কিন্তু এখানেও আমার একটা অবজারভেশন আছে, এই দলে কি একজন অ্যাটাকিং মিডফিল্ডার থেকে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার বা বক্স টু বক্স মিডফিল্ডারের প্রয়োজনীয়তাটা বেশি ছিল কিনা? এক্স্যাক্টলি, আপনি যদি মুরাসের সঙ্গে ম্যাচটাও দেখেন সেখানে আপনি খেয়াল করবেন যে মিডফিল্ডটা এক্সিস্ট করছিল না, তাই না? মানে আপনি কাজেম শাহ যেখানে ছিলেন, কাজেম শাহ ভালোই করেছেন ফার্স্ট হাফে আমার কাছে মনে হচ্ছে, শাকিল ডিফেন্সিভ মিডে যেই ভূমিকায় ছিলেন তিনি হয়তো ওই ক্রিয়েটরের ভূমিকায় ওখানে ওই অর্থে ছিলেন না। আর যারা চলে গেছেন রাফায়েল অগুস্তোরা, ওই রকম একটা ক্যারেক্টার তো মিসিং ছিল, এইটা আবাহনীর খেলায় খুব ভালো মতো বোঝা গেছে। আর এটার সঙ্গে আমি একটু পেছনে ফিরে যাই, যে এমেকাকে যদি আপনি 14 তারিখে দলে ভেড়াতে পারেন, এমেকা তো আবাহনীতে খেলে অভ্যস্ত, মারুফুল হকের আন্ডারে খেলে অভ্যস্ত, তার মানে তিনি যদি ফিট থাকেন তাকে আসলে 12 তারিখের ম্যাচেও ব্যবহার করা যেত। আপনি যদি তাকে 10 তারিখেও দলে আনতেন তাও তো আপনি 12 তারিখে খেলাতে পারতেন নাকি? রাইট, মানে এই জায়গাটাতে আসলে হয়েছে। তবে ব্রুনো মাতোসের বড় বড় ক্লাবে খেলার এক্সপেরিয়েন্স রয়েছে, সেখান থেকে হয়তোবা তিনি এই দলটাতে একটা ভালো ইনক্লুশন হতে পারেন, বা সোলেমান দিয়াবাতের ব্যাকআপ হিসেবে বেশ ভালোভাবে তিনি সেই সার্ভিসটা দিয়ে যেতে পারেন। এরপর আসলে বাকি থাকে বসুন্ধরা কিংস। বসুন্ধরা কিংস মাত্র 4 জন ফরেন ফুটবলার এই সিজনে সাইন করিয়েছেন, সেই 4 জনে বাংলাদেশের লিগে খেলেন। আল কারামার বিপক্ষে ম্যাচের আগে বলছিলাম সেটা বসুন্ধরা কিংসের শক্তি, এবং আমার মনে হয় এটাই এবারের লিগে বসুন্ধরা কিংসের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, যেটা প্রমাণ হয়ে গেছে প্রথম ম্যাচে। ডোরিয়েলটন, রাফায়েল অগুস্তো, ইমানুয়েল সান্ডে, ইমানুয়েল টনি। আমি এবার এটা একটু বলি যে এই সাইনিংগুলো বসুন্ধরা কিংস যা করেছে এটা বাংলাদেশের লিগ জেতার জন্য যথেষ্ট, আমার এই ব্যাপারে কোনো সংশয় নাই। আমি জানি যে একটা অর্থনৈতিক দুরবস্থার ভেতর দিয়ে বাংলাদেশের সব ক্লাবগুলোকে যেতে হচ্ছে, বসুন্ধরা কিংস নিশ্চয়ই তার বাইরের কিছু নয়। এবং তারা যেভাবে আগের ট্রান্সফার উইন্ডোটায় দেখেছে যে তারা ফুটবলার নিয়ে এসছে কিন্তু এখানকার সঙ্গে কেউ থিতু হতে পারছে না, সিস্টেমে কাজে দিচ্ছে না, তখন তারা চিন্তা করছে ঠিক আছে আমি তাহলে লোকাল লিগে যারা পারফর্মার তাদেরকেই নিয়ে আসি, যেখান থেকে দুজন ফুটবলার মোহামেডান থেকে এসছেন, চ্যাম্পিয়ন টিম থেকে। এবং সানডে এটা প্রমাণ করেছেন যে তিনি আসলে বিলং করেন এই টিমটায়, সেটা তো আমরা প্লে অফ ম্যাচে তার এএফসি চ্যালেঞ্জ লিগের গোল দেখেই বুঝতে পারছি। লিগ জেতার জন্যে এই টিমের ট্রান্সফার পলিসি নিয়ে কোনো প্রশ্ন নাই। ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় কিংসই একটা দুর্দান্ত ট্রান্সফার সিজন কাটিয়েছে, কিন্তু সেটা এশিয়াতে যথেষ্ট হবে কিনা ওই সংশয়টা থেকে যাচ্ছে। যদি এশিয়া টার্গেট করেন, আপনি যে চ্যালেঞ্জ লিগে উঠতে হবে, যদিও ড্র এখনো হয় নাই, সেখানে তাদের এই বিদেশিদের আরও ভালো বোধ হয়, নিজেদের সেরাটা তো দিতেই হবে। একই সঙ্গে কিউবা মিচেলের যে সাইনিংটা, এটাই তো সম্ভবত এইবারের ট্রান্সফারের সবচেয়ে বড় খবর। কিউবা মিচেলেরটাই আসলে বড় খবর, সেটা লোকাল ইন্টারন্যাশনাল যতজন ট্রান্সফার উইন্ডোতে প্রত্যেকটা দলে এসেছে তার মধ্যে সেটাকেই আমরা দেখেছি। এরপর যদি আমরা চলে আসি অন্য দলগুলো কিন্তু এই যে সার্কভুক্ত প্লেয়ারকে ইনক্লুড করা শুরু করলো। রহমতগঞ্জ তারা সার্কের বাইরের প্লেয়ার নিয়েছে 4টা, সার্কভুক্ত প্লেয়ার নিয়েছে 1টা, সেটা নেপালের সেন্টার ব্যাক অভিষেক লিম্বু, তাকে নিয়ে আসা হয়েছে। এর্নেস্ট বোয়েটাংকেও তারা সাইন করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই ডিলটা কলাপস করেছে। এবং রহমতগঞ্জের আমার কাছে মনে হয় কি জানেন, রহমতগঞ্জ হচ্ছে গিয়ে আপনার ওই আফ্রিকান ফুটবলার তৈরি করার হচ্ছে গিয়ে আস্তানা। স্যামুয়েল বোয়েটাং, আর্নেস্ট বোয়েটাং, তাদের টিমে যারাই পারফর্ম করে দেখা যায় পরের বছরগুলোতে তারা অন্য ক্লাবে চলে যায়। এই জিনিসটা এবারও হতে পারে আপনার। সেখানে হচ্ছে গিয়ে এডু নামের একজনকে তারা সাইন করিয়েছে। এরপর আপনার ক্লেমন্ট এডুর কথাই বলছিলাম, আপ্পু আছেন সেখানে। ওই আফ্রিকানদের আধিপত্যটা এই রহমতগঞ্জ ক্লাবেই আসলে বেশি। ব্রাদার্স ইউনিয়ন 9 জন ফরেন ফুটবলার, তাদের একসাথে নেপাল ন্যাশনাল টিমের 4 জন ফরেন ফুটবলারকে তারা সাইন করিয়েছে। সেখানে অঞ্জন বিশটাকেই আসলে সবাই একটু বেশি চেনেন, বাংলাদেশের এগেনস্টেও তার পারফরমেন্স সবসময় নজর কাড়ে। এবং ব্রাদার্সের যেই জিনিসটা হয়েছে, ওই যে সার্কভুক্ত প্লেয়াররা খেললে লোকাল ফুটবলাররা খেলতে পারবে না, যেটা নিয়ে আসলে আলোচনাটা বেশি হচ্ছিল, সেটা ব্রাদার্স ইউনিয়নেই আপনার বেশি হবে। 4 জন সাফ ফুটবলার তারা আপনার খেলে ফেললো, আপনি 3 জন ফরেন ফুটবলারকে খেলাতে পারবেন, মানে 7 জন কিন্তু এই দলটার মধ্যে আসলে রয়েছে। এবং ব্রাদার্স ইউনিয়নের যারা ফরেন আপনি তাদেরকে দেখেছেন, বেকে দিয়ারা ডিফেন্স লাইনে তিনি লাস্ট সিজনটাও খেলেছেন, শার্ল দিদিয়ারকে তারা এনেছে। এইটা একটা বেশ ইম্পর্টেন্ট সাইনিং আমার মনে হয়েছে এইবারের ট্রান্সফার উইন্ডোতে। জামাল ভুইয়া, শার্ল দিদিয়ার এই জায়গায় একটা ভালো সাপ্লাই আসলে তারা দিতে পারবেন। এবং ব্রাদার্স লাস্ট ইউনিয়নের থেকে, লাস্ট বারের থেকে অন্তত আমার মনে হয় বেশ
খারাপ করবে না এতটুকু তাদের সেই সাইনিং গুলো দেখে, এবং লোকালরাও যথেষ্ট আসলে সেই জায়গায় ইয়াসিন আরাফাত তিনি আসলে নিজেকে ফিরে পাবেন কিনা, রবিউল নিজেকে ফিরে পাবেন কিনা, মানে ব্রাদার্সকে আমি বলতে চাই যে নিজেকে হারিয়ে ফেলার পর ফিরে পাওয়ার যে একটা মিশন থাকে ফুটবলারদের, সেটার একটা মঞ্চ আসলে তাদের সেই জায়গাটায় থাকছে। ফর্টিস তাদের বিদেশি সংখ্যা 5, ইসা জালোকে তারা রেখে দিয়েছে ডিফেন্সিভ মিডফিল্ডার, পা ওমর বাবু বাংলাদেশের ফুটবলের প্রুভেন যেই মিডফিল্ড পজিশনটায় যিনি খেলে থাকেন গাম্বিয়ান ফুটবলার, তাকেও কিন্তু তারা রেখে দিয়েছে। একই সাথে অনন্ত তামাং নেপালের সেন্টার ব্যাক, জাসুর জুমায়েফকে যেহেতু তারা পাচ্ছে না, সেই জায়গায় অনন্ত তামাংকে কিন্তু তারা সাইন করিয়েছে, এবং সুজন পেরেরা শ্রীলঙ্কার ন্যাশনাল টিমের গোলকিপার। ফর্টিসের ট্রান্সফার আমরা বরাবরই দেখেছি যে খুবই বুদ্ধি খাটিয়ে তারা ট্রান্সফার করেছে, এবং যতগুলো ট্রান্সফার তারা করেছে সাধারণত প্রিমিয়ার লিগের তার সবগুলোই কাজে লেগেছে। বাজেটের দিক দিয়ে যেমনই হোক না কেন, দেখা গেছে যে ওই টাকার অঙ্ক যাতে তাদের আনা হয়েছে সেই অনুযায়ী তারা তার চেয়েও ভালো পারফর্ম করেছেন। সেই ক্ষেত্রে ফর্টিস হয়তো একেবারে পাস মার্ক পেয়ে যাবে। তাদের ওই অতীতের কারণেই বোধহয় তাদের ওপরের লোকে এবারও ভরসা রাখবেন। এবং ফর্টিস আসলে ইয়াং প্লেয়ার প্রডিউস তারা করে থাকে। এই যে দেখেন মোর্শেদ এবার খেলবেন কোথায়? মোর্শেদ হচ্ছে খেলবেন আপনার ফর্টিসে। সানি নামের আরো একজন রয়েছে যিনি আন্ডার 17 খেলেছিলেন। পারবেন একটু টাফ, কিন্তু এই দলটাতে আপনি লাস্ট সিজনেও দেখেন সাজেদ হাসান জুম্মন নিঝুমকে আপনি দেখেছেন রেগুলার খেলতে, কামচাই আকে ডিফেন্ডার তাকে আপনি দেখেছেন রেগুলার খেলতে। সুতরাং সেই জায়গায় ফর্টিসের লোকাল ফুটবলাররা ওই স্পেসটুকু পেয়ে থাকেন। মাসুদ পারভেজ কায়সার সেই স্পেসটুকু দেন, তিনি বিন্দু মাত্র দ্বিধা করেন না একজন ফরেন ফুটবলারকে তুলে একজন লোকাল ফুটবলারকে নামাতে। সে কারণে আপনি লাস্ট সিজনে পিয়াস আহমেদ নোভার কাছ থেকে ওই রেগুলার গোল ট্যালিটা আসলে আপনি দেখেছেন। ফর্টিস এবারও সেখানে মিড টেবিলে থাকার মতো একটা মোটামুটি ভালো মানের এই দল করেছে। তবে আমার কাছে যেটা মনে হয়েছে এইবারের ব্যালেন্স একটা দল হয়েছে পুলিশ এফসি, যারা একটা সময় তৃতীয় চতুর্থ হতো, লাস্ট সিজনে আপনি তাদেরকে 7 নম্বরে দেখেছেন গোল ডিফারেন্সের কারণে। সেই পুলিশ এফসিতে সার্কের বাইরের ফুটবলার যেমন আছেন 4 জন, সার্ক দেশের ফুটবলাররা মানে লোকাল ফুটবলাররা রয়েছেন 3 জন। সেখানে কিরণ কুমার লিম্বুকে তারা সাইন করিয়েছে, নেপাল ন্যাশনাল টিমের গোলকিপার। সেই জায়গাটা আপনি আয়ুষ ঘালানকে আপনি যেমন দেখবেন, তেমনি ভুটানের আমি তার নামটাই আসলে বললাম ওয়াংচুককেও আপনি আসলে সেই জায়গাটায় দেখবেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। তবে তাদের সবচেয়ে শক্তির জায়গাটা হচ্ছে কি আপনার পেনাল্টি এরিয়ার ভেতর অ্যাজ এ বক্স স্ট্রাইকার হিসেবে তারা ব্রাজিলিয়ান পাবলো হেনরিককে যেমন নিয়েছে, একই সাথে উগান্ডা ন্যাশনাল টিমের হয়ে 23টা ম্যাচ যিনি খেলেছেন কাগিমু, তাকেও কিন্তু এই দলটার মধ্যে আনা হয়েছে। সুতরাং ওই অপশন রয়েছে। একই সাথে এই দলটায় রাব্বি হোসেন রাহুলকে আনা হয়েছে উইংয়ে। আপনি ফরওয়ার্ড পজিশনে যদি চিন্তা করেন সেই সময় সেইটায় বাংলাদেশের লোকাল ফুটবলে যাদেরকে আপনারা রেগুলার অন্য দলগুলোতে রিজার্ভ বেঞ্চে দেখেন, তাদেরকে নিয়ে আসলে পুলিশের এইবারের যে চ্যালেঞ্জটা, এবং দানিলো কুইপা বাংলাদেশের ফুটবলের সাথে যে আসলে মানিয়ে যায়, তাকেও কিন্তু আসলে পুলিশ এফসি তারা এই দলটায় রেখে দিয়েছে। খুব বেশি দল আসলে আর বাকি নেই। ফকিরেরপুল ইয়ংম্যানস তারা গতবার রেলিগেটেড হয় নাই, এইবার এই দলটার বিদেশি সংখ্যা 3, সেখানে সবাই আসলে সার্কের বাইরের প্লেয়ার হিসেবে এই দলটার মধ্যে যাকে আপনারা বেশি দেখতে চান সেটা হচ্ছে মোস্তফা কাহারবা। তার তো ওই ছোট দলগুলোতে কিন্তু তার একটা বড় ইনফ্লুয়েন্স থাকে, নিয়মিত একটা বিচরণ থাকে, এবং যেটা দেখে ভালো লাগে যে প্রতিবার তিনি টিকে যান। আমি প্রতিবার ভাবি যে এবারই তার শেষ, আর প্রতিবার তারপরে দল বদলে গিয়ে দেখি যে মোস্তফা কারবার থেকে গেছেন। দেখা যাক এইবারে তার সিজনটা কেমন যায়। পিডাব্লিউডি তারা আসলে নতুন করেই এসেছে বাংলাদেশের প্রফেশনাল ফুটবলে, গতবারের বিসিএল থেকে তারা প্রমোটেড হয়েছে। সেই পিডাব্লিউডি তারা 3 জন ফুটবলারকে নিয়েছে যাদেরকে আসলে খুব বেশি চেনা জানার মধ্যে, বা বাংলাদেশে যাদের প্রথম সিজন তেমনটাই কিন্তু হতে যাচ্ছে। এবং আরামবাগ 5 জন বিদেশি তারা সাইন করিয়েছে, সার্কভুক্ত প্লেয়ার। ইন্ডিয়ান যে ফুটবলারের কথা আমরা বলছি, সেই ইন্ডিয়ান ফুটবলারটা কিন্তু এই আরামবাগ দলটার মধ্যেই আছে। সবকিছু মিলিয়ে এবার তাহলে যা অবস্থা দাঁড়াচ্ছে যে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে আপনার মনে অনেক রকমের সংশয় থাকতে পারে। সংশয় থাকাটাই খুবই স্বাভাবিক। অনেকগুলো প্রশ্নের জবাবও নিশ্চয়ই অনেকে খুঁজতে চাইবেন, কিন্তু এসব কিছুর আড়ালেও যেহেতু কিউবা মিচেলের মতো ফুটবলার চলে এসছেন, তাই বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবার আলো খানিকটা কাটবে। যতই আমরা বড় দলের কথা বলি, বড় দল ছোট দল মিলিয়ে লিগ যখন একবার শুরু হবে তখন বোধহয় দেখার মতোই হবে। দেখার সুযোগ তো হবে নাকি? দেখার সুযোগ হবে, এবং এবার যত ধরনের মানে এত বেশি ম্যাচ, খুব বেশি আসলে ফুটবলাররা ওই রেস্টটাও পাবেন না। তবে এইবার দেখেন এই সার্কভুক্ত প্লেয়ারদেরকে নিয়ে অনেক আলোচনা হয়েছিল। আমি কিছু পজিটিভ সাইড এখানে আসলে বলবো। দেখেন আন্ডার 20 প্লেয়ারদেরকে আপনার দলে হচ্ছে বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে ইয়াং ফুটবলারদেরকে কিন্তু প্রত্যেকটা দল রেখেছে, এবং আপনি যখন দল সাজাতে যাচ্ছেন, আভনির মতো দলও আসলে চিন্তা করছেন আমার দল আছে, মিরাজুল আছে আন্ডার 20 হিসেবে, তাকে আমি খেলাতে পারবো, আমার আন্ডার 20 লেভেলে আরো 2-3টা প্লেয়ার দরকার। এই হিসেবে তো আপনার অনেকগুলো ফুটবলারকে
খেলা হয়তো আমরা দেখতে পারবো, সেখান থেকে ন্যাশনাল টিম ইন ফিউচার তারা ওই জলের জায়গাটা করে নিতে পারবে। Spot on. Brilliant analysis, Nabil Khan. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.